অর্থনীতির সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের আমাদের মৌলিক গণিতের জাতীয় আয় মানে ন্যাশনাল ইনকামের 7 নাম্বার ক্লাস দিচ্ছি। অর্থাৎ ইতিমধ্যে আমি কি করেছি, তোমাদের এই মৌলিক গণিতের যারা স্থিতীয় বিশ্লেষণ এর অন্তর্ভুক্ত যে জাতীয় আয় 6টি ক্লাস নিয়েছে। আজকের ক্লাস হচ্ছে 7 নাম্বার ক্লাস। ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে ইউটিউবে যেখানে আমার ক্লাস দেখছো সেখানে নিচে আমার চ্যানেলের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা লেখা আছে। একটা গোলবৃত্ত আছে, ছোট্ট মেয়ের কি আছে, ছবি আছে। এই ছবিতে কি করবে, প্রেস করবে। প্রেস করার পর তোমরা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবে এবং দেখবে সেখানে উপরে হোম আছে, ভিডিও আছে, প্লেলিস্ট আছে, অ্যাবাউট আছে। প্লেলিস্টে প্রেস করবে। প্লেলিস্টে প্রেস করার সাথে সাথে দেখবে অনেক ক্লাস দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া আছে। যারা প্রথম বর্ষের, তোমরা তোমাদের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, গাণিতিক অর্থনীতি মানে মৌলিক গণিত, মৌলিক পরিসংখ্যানের ক্লাসগুলো কি করবে দেখে নেবে। যে ক্লাসগুলো এখনও দেয়া হয় নাই, ধারাবাহিকভাবে ক্লাসগুলো কি করা হবে, দেয়া হবে। তবে একটা অনুরোধ থাকবে, ওই ক্লাস চাই, সেই ক্লাস চাই সেটা বলার আগে দয়া করে প্লেলিস্টে খুঁজে নেবে ক্লাসগুলো আছে কি না। নাই তাহলে বলো এই ক্লাসটা দরকার, ধারাবাহিকভাবে আমি কি করব, দেব। আজকে আমি জাতীয় আয়ের মানে ন্যাশনাল ইনকামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো। y equal to c plus i naught plus g naught, c equal to 25 plus 6y to the power half, i naught equal to 16, g naught equal to 14। আমাকে প্রশ্ন করেছে ভারসাম্য জাতীয় বের করতে হবে আর ভোগস্তর কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ জাতীয় এবং ভোগস্তর বের করতে হবে। এই প্রশ্নটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সম্মানে অসংখ্যবার এই প্রশ্নটা এসেছে। এখানে আরেকটা কথা বলে রাখি যে ভোগ অপেক্ষক c equal to 25 plus 6y to the power half দেওয়া হয়েছে, সেটা তোমাদের এইভাবে দিতে পারে 25 plus 6 root y। মনে রাখবে y to the power half যে কথা, root y একই কথা। আসো আমরা এই সমস্যাটি সমাধান করি। এটা 1996, 2002, 2007, 2014 এবং 2014-র পর অনেকবার কি হয়েছে, এই প্রশ্নটা কি এসেছে। আসো আমরা সমাধানে যাই। আমাকে ভারসাম্য জাতীয় বের করতে বলেছে। আমি লিখব, দেয়া আছে y equal to c plus i naught plus g naught। এখন আমার কাজ হচ্ছে মানগুলো বসানো। আমি y equal to c এর জায়গায় কত বসাবো, 25 plus 6y to the power half, 25 plus 6y to the power half। আমি i naught এর জায়গায় কত বসাবো, 16। আমি g naught এর জায়গায় কত বসাবো, 14। ঠিক আছে, আমি জাস্ট মানগুলো কি করলাম, বসিয়ে দিলাম। এরপর লক্ষ্য করো y equal to 6 y to the power half, 16 আর 14 30 আর 25-এ কত, 55। ঠিক আছে, এখানে আমি ইচ্ছে করলে লিখতে পারি, সেটা c i naught g naught এর মান বসিয়ে সবগুলোকে বাম দিকে নিয়ে আসি। y equal to y, এই প্লাসটা বামে চলে আসলে মাইনাস 6y to the power half প্লাস 55 সমান চিহ্নের বাম দিকে চলে আসলে হবে মাইনাস 55 ইকুয়াল টু 0। এটাকে আমি কি করলাম, 1 নাম্বার দিয়ে কি করলাম,
রেখে দিলাম। এখন এই সমীকরণটা সমাধান করে আমাকে ভারসাম্য জাতীয় y এর মানটা বের করতে হবে। এবং আমরা কি দেখলাম, এখানে একটু y² থাকার কারণে এই সমীকরণটা কিভাবে সমাধান করব এটা নিয়ে আমরা একটু টেনশনে পড়ে যেতে পারি। আসো একটু কৌশলটা বলে দিচ্ছি এটা কিভাবে সমাধান করতে হবে। আমি কি করব, ধরি y² সমান x। আমি y² সমান কত ধরেছি? x ধরেছি। সুতরাং y কত হবে? x²। এইটাকে দিলাম কত? 2, আর এইটাকে দিলাম কত? 3। লক্ষ্য করো, আমি y² সমান x ধরেছি। আমি যদি এই উভয় পক্ষে যদি বর্গ নেই, তাহলে y² এর যদি কি নেই, বর্গ নেই, তাহলে 2 এ 2 কাটাকাটি হবে, y চলে আসবে, আর x এর বর্গ নিলে ডান দিকে x² আসবে। সো y x²। এটার নাম কি দিয়েছি? 3 নং। তারপর বলেছি আমি 2 ও 3 এর মান 1 নংয়ে বসিয়ে পাওয়া যায়। 2 ও 3 এর মান কোথায় বসিয়ে পাওয়া যায়? 1 নংয়ে বসিয়ে পাওয়া যায়। তাহলে y এর জায়গায় আমি কত লিখব? x² - 6 y² এর জায়গায় কত লিখব? x - 55 = 0। লক্ষ্য করো, y এর জায়গায় কত লিখেছি? x² - 6 লিখেছি। y² এর জায়গায় কত লিখেছি? x লিখেছি -55 = 0। এখন কিন্তু এই সমীকরণটা আমরা সমাধান করতে পারবো। এটা আমরা মিডল টার্মে কি করতে হবে? সমাধান করতে হবে। এবং দেখো, আমি 2-1 দিন আগে অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান গ্রুপে, এমনকি তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে যদি কি করে যাও, তাহলে প্লে লিস্টে গেলে দেখবে সমীকরণের সমাধান তোমাদের প্রথম বর্ষের সিলেবাসে আছে। সেই ক্লাসটা যখন সবার আগে করবা, তখন দেখবা মিডল টার্মের সমাধানটা কিভাবে করা হয়েছে সেটা আমি সেখানে দেখিয়ে দিয়েছি। এখন দেখো, এটা আমি x² লিখলাম, এই -6x কে লিখলাম আমি -11x + 5x। দেখো তো, -11 + 5 কত হয়েছে? -6 হয়েছে। আর -11 আর +5 গুণ দিলে কত হচ্ছে? -55 হয়েছে। -55 হয়েছে। এই যে হয়ে গেল -55 = 0। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় তোমরা দেখবে এইটাকে ভাঙানো যাচ্ছে না। হয়তো এখানে মনে করুন 55 না দিয়ে 60 দিয়ে দিল, আমি আর এটা ভাঙাতে পারছি না। তখন কি করবে? x = -b ± √b² - 4ac বাই টুয়াইস এর সূত্রটা প্রয়োগ করে তোমরা x এর মানটা বের করবে। এই 2 দিন আগে একটা ক্লাস দিয়েছিলাম কেন্দ্র প্রবণতাতে, সেখানেও এই সূত্রর প্র্যাকটিস হয়েছে। আর এগুলো তোমার আমার সমীকরণ সমাধানের ক্লাসে গেলে পাবে। এই জন্য আমাদের সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেটা খুব ভালো করে দেখতে হবে। x² - 11x, এখানে x কমন, তো x² থেকে x কমন গেলে x মাইনাস কত আছে? x কমন এনেছি 11 প্লাস 5 কমন এনেছি, থাকে x। 55 কে 5 দ্বারা ভাগ করলে 11 = 0। এরপরে দেখো, x - 11 x + 5 = 0। সুতরাং x = 11। কারণ এইটা যদি 0 ধরি, তাহলে -11 সমান চিহ্ন ডানে চলে গেলে x এর মানটা কত বেরিয়েছে? 11, বা x = এটাকে 0 ধরলে +5 ডানে চলে গেলে -5।
তাহলে এক্স এর মান কয়টা বেরিয়েছে? দুটো বেরিয়েছে, একটা 11 বেরিয়েছে, একটা -5 বেরিয়েছে। অনেকে কিন্তু এখানে একটা এসে ভুল করে। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো ওনারা বলেন যেহেতু জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x -5 মান গ্রহণযোগ্য নয়, x 11 মান গ্রহণযোগ্য। এই x 11 মানটা 3 নঙে বসিয়ে y এর মানটা আমরা বের করে ফেলি। এইটা সম্পূর্ণরূপে ভুল, ভুল এবং ভুল। আবারও বলছি, অনেকে বলেন জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব x -5 মান গ্রহণযোগ্য নয়, x 11। মানে এই মানটাকে নাকচ করে দেন, জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না এই কথাটি বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমিও স্বীকার করি জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না। আমিও স্বীকার করি জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না এই কথা বলে আমি x -5 মানটা বাদ দিতে পারি না। কেন পারি না? আমার প্রশ্ন, x কি এখানে জাতীয় আয়? x তো জাতীয় আয় না। ভালো করে লক্ষ্য রাখো, যদি x জাতীয় আয় হতো, যদি x জাতীয় আয় হতো, তাহলে জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না এই কথাটি বলে আমি বলতাম x -5 মান গ্রহণযোগ্য নয়, যেহেতু জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না। কিন্তু আমার এখানে x তো জাতীয় আয় না, আমার জাতীয় আয়টা হচ্ছে কত? y, x এর বর্গ। x এর বর্গ হচ্ছে জাতীয় আয় y। যদি এখানে y এর মান যদি ঋণাত্মক বেরোতো, তাহলে আমি y -5 মান গ্রহণযোগ্য নয় এই কথাটি বলে দিতাম। কিন্তু y এর মান তো এখানে বের হয় নাই, এখানে বের হয়েছে x এর মান, এবং x জাতীয় আয় না, জাতীয় আয় হচ্ছে y, যেটা x এর বর্গ। অতএব জাতীয় আয় কখনো ঋণাত্মক হতে পারে না এই কথা বলে x -5 মান বাদ দেওয়া যাবে না। এখানে দুটো মানই আমাকে গ্রহণ করতে হবে। এখন আমি বলবো কি? আমি বলবো x 11 বা x -5 মান 3 নঙে বসিয়ে পাওয়া যায়। কয় নঙে বসিয়ে পাওয়া যায়? 3 নঙে বসিয়ে পাওয়া যায়। খাতায় লিখে রাখো x 11 বা x -5 মান 3 নঙে বসিয়ে পাওয়া যায় বলে এই সমীকরণটা একটু লিখবে। আমি কেন লিখবে? কারণ অঙ্ক করে যাচ্ছ, এই কথাটা অনেক উপরে চলে আসছে, তুমি আরেকটা পৃষ্ঠায় চলে আসছো, তোর খাতা দেখতে গেলে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয় মান বসাতে, তোমরা যখন বসাও। এই যে সমীকরণটা লিখে রাখলে আমাদের তখন বুঝতে অসুবিধা হয়, আমরা যারা উত্তরপত্র মূল্যায়ন করি। তাহলে লিখবে x 11 হলে y কত? x স্কয়ার। আগে তো এটা লিখেছো y x স্কয়ার, 3 নঙে মান বসিয়ে বলে এটা লিখেছো। এরপর আমি নিচে লাইনে x 11 হলে y এই x এর জায়গায় কত লিখবো? 11 স্কয়ার সমান 121। আবার x -5 হলে y -5 স্কয়ার 25। ঠিক আছে? একটা হচ্ছে x 11 হলে y এর মানটা হচ্ছে 11 স্কয়ার 121, 11 এর বর্গ। -5 হলে -5 এর বর্গ হচ্ছে 25। তাহলে দেখো এখানে জাতীয় কিন্তু দুইটাই ধনাত্মক বেরিয়েছে। আর আমরা কিন্তু আগে ভুল প্রতীক কি বলতে চেয়েছিলাম? জাতীয় কখনো ঋণাত্মক হতে পারে না বলে x -5 মানটা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখো x -5 মান বসিয়েও আমি জাতীয় কি পেয়েছি? ধনাত্মক। অতএব জাতীয় ঋণাত্মক এই কথাটা এখানে খাটে না। এখন জাতীয় কয়টা পেয়েছি আমরা? দুটো পেয়েছি, একটা হচ্ছে 121, একটা হচ্ছে 25। আনসার কি দুটোই রাখবো? না, দুটো রাখবো না, আমাকে যুক্তি দিয়ে কি করতে হবে? একটা রাখতে হবে। এবং তোরা মনে রাখবে, আমরা জানি জাতীয় এটা হচ্ছে y c + i0 + g0। ঠিক আছে? অর্থাৎ তিনটা উপাদানের সমষ্টির সমান। কয়টা উপাদানের সমষ্টির সমান? তিনটি উপাদান। তাহলে যে কোনো দুইটি উপাদান হতে জাতীয় এর মানটা বড় হবে। এই দুইটি উপাদান হতে কার মানটা? y এর মানটা কি হবে? বড় হবে। কারণ
y এর মানটা এই একটা দুইটা তিনটার উপাদানের সমষ্টির কি সমান। তাহলে জাতীয় এর মানটা অবশ্যই কি হবে, আই নট প্লাস জি নটের চেয়ে কি হবে, বড় হবে। তাই তোমরা লিখবা আমরা জানি y গ্রেটার দেন আই নট প্লাস জি নট হয়, অর্থাৎ জাতীয় এর মানটা বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়ের সমষ্টি হতে বড় হয়। যেহেতু এই তিনটে উপাদানের সমষ্টির সমান, তো y গ্রেটার দেন আই নট প্লাস জি নট। এখানে y ইকুয়াল টু কত, 25, ঠিক না? আর আই নট প্লাস জি নট ইকুয়াল টু 16 আর 14, 16 আর 14 সমান কত, 30। 16 এবং 14 যোগ করে কত পেয়েছি আমরা, 30 পেয়েছি। সুতরাং y স্মলার দেন কি হয়েছে, আই নট প্লাস জি নট। এখানে 25 30-এর চেয়ে কি ছোট, সুতরাং y ইকুয়াল টু 25 জাতীয় আয় হতে পারে না, y ইকুয়াল টু জাতীয় আয় হতে পারে না, y ইকুয়াল টু 25 জাতীয় আয় কি হতে পারে না। ঠিক আছে, আমরা কি বলেছি, আমরা বলেছি যে জাতীয় আয়ের মানটা অবশ্যই আই নট প্লাস জি নটের চেয়ে বড় হবে। আবার এখানে y ইকুয়াল টু কত, 25, আর আই নট প্লাস জি নট ইকুয়াল টু 30। তো 30 হতে 25 কম, মানে y স্মলার দেন আই নট প্লাস জি নট। সো y ইকুয়াল টু 25 জাতীয় আয় হতে পারে না। সুতরাং ভারসাম্য জাতীয় হয় y বার ইকুয়াল টু 121। সুতরাং ভারসাম্য জাতীয় হয় y বার ইকুয়াল টু 121। আনসারটা কি হয়ে গেল, আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাকে প্রশ্ন করেছে যে ভোগ স্তরটা কি করার জন্য, বের করার জন্য। একেবারেই সহজ, আমাকে ভোগ স্তর বের করতে বলেছে, তাহলে আমাকে কোন সমীকরণটা ইউজ করতে হবে, আমাকে ভোগের যে সমীকরণ আছে সেটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। লেখো y বার ইকুয়াল টু 121 হলে ভোগ স্তর হবে, y বার ইকুয়াল টু 121 হলে ভোগ স্তর হবে c ইকুয়াল টু 25 প্লাস 6 y টু দি পাওয়ার 5, y টু দি পাওয়ার হাফ, আর 6 ইকুয়াল টু 25 প্লাস 6, c ইকুয়াল টু 25 প্লাস 6, y এর জায়গায় 121 বসিয়ে দিলাম, যেহেতু y এবার 121 হাফ, আর c ইকুয়াল টু 25 প্লাস 6 ইন্টু, আমরা জানি 121 এর রুট হচ্ছে 121 এর রুট হচ্ছে কত, 11। পরের লাইনটা কত দাঁড়ালো, c ইকুয়াল টু 25 প্লাস 66। দ্যাট মিনস আমাদের সির যে মানটা বেরোলো, যে ভারসাম্য ভোগ স্তর, সি বার ইকুয়াল টু হচ্ছে 91, সি বার হচ্ছে 91। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এই যে প্রবলেম, এই প্রবলেমে ভারসাম্য জাতীয় বেরিয়েছে 121 এবং আমার ভোগ স্তর বেরিয়েছে 91। তো মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কি প্রায় কি আসে, পরীক্ষাতে প্রায় এই প্রশ্নটা আসে। এখন আরেকটা অঙ্ক দেই জাতীয় আয়ের। আমরা জাতীয় আয়ের আজকে হচ্ছে 7 নাম্বার ক্লাস, আশা করি আর জাতীয় আমাদের কি করা লাগবে না। 7টা ক্লাসে যা দিয়েছি সেগুলো যদি তোমরা ভালো করে দেখো, এরপর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশ্নগুলো যদি কি করো দেখো, দেখবা প্রত্যেকটা প্রসেস সলভ, মানে নিয়ম কি করা হয়েছে, দেয়া হয়ে গেছে। মনে করো সঞ্চয় অপেক্ষক দেয়া আছে -100 প্লাস
0.20y সঞ্চয় অপেক্ষক। আর বিনিয়োগ অপেক্ষক দেওয়া আছে মনে করো 50 প্লাস 0.05y। এটা হচ্ছে সঞ্চয় অপেক্ষক আর এটা হচ্ছে বিনিয়োগ অপেক্ষক। আমাকে প্রশ্ন করেছে 1 নাম্বার প্রশ্ন ভারসাম্য জাতীয় আয় বের করো। আরো অনেকগুলো প্রশ্ন আছে, প্রথম প্রশ্নের আনসারটা দিই। ভারসাম্য জাতীয় আয় বের করো। ভারসাম্য জাতীয় আয় বের করো। আমরা লিখবো ভারসাম্যের শর্তানুযায়ী S = Y, সঞ্চয় এবং বিনিয়োগের সমতা। আমি জাতীয় আয়ের যে ক্লাসগুলো দিয়েছিলাম তোমাদের ইউটিউবে, সেটার প্রথম ক্লাসে তোমরা দেখবে। আমি জাতীয় আয়ের প্রথম ক্লাসে ক্লাস 1-এ এই জন্য বলেছি প্লে লিস্টে যেতে হবে, ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। আমি প্রথম ক্লাসে জাতীয় আয়ে কোনগুলো ভেরিয়েবল কোনগুলো প্যারামিটার সেগুলো আলোচনা করেছি এবং ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের সূত্র পর্যন্ত কি করেছি আমি দিয়েছি। এবং সেক্ষেত্রে আমরা জানি দ্বিঘাত অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের সূত্র হলো Y = C + I। 3 খাত অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের সূত্র হলো Y = C + I + G। এবং 4 খাত অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র হলো Y = C + I + G + X - M। আবার যদি ভোগ বিনিয়োগ সরকারি ব্যয় এগুলো যদি না থাকে, সঞ্চয় বিনিয়োগ যদি দেওয়া থাকে, তাহলে দ্বিঘাত অর্থনীতিতে জাতীয় সূত্র হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতা। 3 খাত অর্থনীতি হচ্ছে S + T = I + G। S + T = I + G। যাক, এখন আমাকে সঞ্চয় বিনিয়োগের সমতা আমি দেখালাম। আমার সঞ্চয়টা কত আমাকে প্রশ্ন করেছে ভারসাম্য জাতীয় বের করো। আমার সঞ্চয় হচ্ছে -100 প্লাস 0.20y, ঠিক আছে। আর আইটা কত আমার 50 প্লাস 0.05y। আমি আবারও বলছি আমার সঞ্চয়টা কত, আমার সঞ্চয়টা হচ্ছে -100 প্লাস 0.20y এবং আমার বিনিয়োগ হচ্ছে 50 প্লাস 0.05y। তা আমরা যদি ভারসাম্য জাতীয় আয় যদি বের করতে চাই, তাহলে জাতীয় আয়টাকে আমাদের কি করতে হবে, সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসতে হবে, বাকি সবাইকে ডান দিকে নিয়ে যেতে হবে। দেখো প্লাস 0.20y, এটাকে বাম দিকে নিয়ে আসলে এটা -0.05y, ডানে আছে 50, -100 ডানে চলে গেলে কি হয়ে যাবে +100। এটা বামে চলে এসেছে, মাইনাস হয়েছে। और 0.15y সমান 150। 0.20 থেকে 0.05 যদি আমি বাদ দেই তাহলে 0.15 হবে, = 150 और y = উপরে 150 নিচে 0.15। সুতরাং y বার মানে ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয় 150কে আমি 0.15 দ্বারা কি করব, গুণ করব। 1 2 ঘর দশমিক 2টা শূন্য হবে নাকি, 2টা শূন্য হলে কত হবে 15,000 না, সম্ভবত 15,000 মানে 1000 আনসার হবে। এরপরও আমি একটু ক্যালকুলেটরে দেখে নিই। 150 150 ডিভাইডেড বাই 0.15, হ্যাঁ আনসার কত হয়েছে 1000 হয়েছে, আনসার 1000 হয়েছে। তাহলে আমাদের ভারসাম্য জাতীয় কত হলো,
ভারসাম্য জাতীয় হচ্ছে 1000। তাহলে এই যে আমার সঞ্চয় অপেক্ষক আর বিনিয়োগ অপেক্ষক দিল, এইটা হতে আবার ভারসাম্য জাতীয় কত বেরিয়েছে? 1000 কি হয়েছে বেরিয়েছে। আবার এখানকার আনসারটা কি হয়ে গেল? শেষ হলো। এখন আসো এখান থেকে দ্বিতীয় প্রশ্ন। আমাকে বলেছে ভোগ অপেক্ষক বের করো। আমার দ্বিতীয় প্রশ্নটা কি? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভোগ অপেক্ষক কি করো, বের করো। মানে ভোগ অপেক্ষক বের করো, সি এর মান। ঠিক আছে, লক্ষ্য রেখো, ভোগ বের করতে বলে নাই, ভোগ অপেক্ষক বলেছে। ভোগ অপেক্ষক মানে কি? তার বাম দিকে অধীন চলক হিসাবে সি থাকবে, আর ডান দিকে স্বাধীন চলক হিসাবে ওয়াই থাকবে। এটা হচ্ছে ভোগ অপেক্ষক। ঠিক আছে, তাহলে ভোগ অপেক্ষক তাই আমরা কি লিখব? আমরা জানি y = c + s। ওয়াইটা হচ্ছে ভোগ এবং সঞ্চয়ের কি সমষ্টি। y = c + s। এসটাকে বাম দিকে নিয়ে আসো, y - s = c, or c = y - s। এই এসটাকে বাম দিকে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু কত থাকলো? সি থাকলো। এখন সি কে আগে লিখলাম বাম দিকে, y - s কে ডান দিকে লিখলাম। এরপর দেখো সি = s এর মানটা কত? -100। s এর মানটা হচ্ছে -100 প্লাস 0.20y। আমি সঞ্চয় অপেক্ষকের মানটা বসিয়ে দিলাম, যেহেতু আগে মাইনাস আছে সতর্কতার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এরপর দেখো সি y। আমি এই ওয়াইটা আগে লিখছি, মাইনাসে প্লাসে কি -0.20 ওয়াই, এটা মাইনাসে মাইনাসে কি +100। ঠিক আছে, এই ওয়াই লিখে মাইনাসে প্লাসে -0.20 ওয়াই, এরপর লিখেছি মাইনাসে মাইনাসে +100 লিখেছি। সুতরাং y = এই 100টা আগে লিখলাম, 1y থেকে 0.20y বাদ দিলে +0.80y। এখানে একটা y থেকে কয়টা y বাদ দেব? 0.20y বাদ দেব। 1 থেকে 0.20 বাদ দিলে 0.80y। এইটাই হচ্ছে কি ভুল করলাম, এখানে কি থাকবে? সি। এটা হচ্ছে আমার ভোগ অপেক্ষক, যেখানে ভোগটা আয়ের উপর কি নির্ভরশীল, যেখানে ভোগটা আয়ের উপর নির্ভরশীল। লক্ষ্য করো, সঞ্চয় অপেক্ষক ভোগ অপেক্ষকে ছেদক হচ্ছে 100, লম্বকের ছেদক কত? 100, আর সঞ্চয় অপেক্ষকে ছেদক কত? -100। এর কারণটা কি? এর কারণটা একটু ব্যাখ্যা করছি। লক্ষ্য করো, আয় যখন কি হবে? 0 হবে। এই আয়টা যখন 0 হবে, এই পুরাটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সির মানটা কত হবে? 100 হবে। ভোগের পরিমাণ কত হবে? 100 হবে। একটু ভালো করে লক্ষ্য করো যে ওয়াইটা যখন 0 বসালাম, আয়টা যখন 0 হবে, তখন দেখো ভোগটা কত? 100। আয় 0 অবস্থায় ভোগ 100, মানে আয় না থাকলেও ভোগের পরিমাণ কত? 100। এইটা হচ্ছে স্বল্পকালীন ভোগ, অর্থাৎ স্বল্পকালীন। দীর্ঘকালে এটা হয় না। স্বল্পকালে আয় না থাকলেও মানুষ কি করে? মানুষ ভোগ করে। এই ভোগের পরিমাণটা খুবই ন্যূনতম। এই ভোগের পরিমাণটা খুবই কত? ন্যূনতম। যেমন আমি একটা বিষয় বলি, ধরো একজন চা বিক্রেতা অথবা ডেইলি লেবার, তার পরিবারের প্রতিদিনের ভোগ ব্যয় হচ্ছে 250 টাকা। তার পরিবারের প্রতিদিনের ভোগ ব্যয় হচ্ছে কত?
250 টাকা। এখন দেখো যে আমাদের এই যে 10/4/2020 অর্থাৎ এপ্রিল মাসের আজকে 10 তারিখ, যে সারা বিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক চলছে, বিশ্বের বিভিন্ন জায়গায় লকডাউন, যে আমাদের এখানেও কি আছে লকডাউন, যার ফলে যারা মনে করো চা বিক্রি করে, যারা ডেইলি লেবার, তাদের অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ। এর মানে তাদের আয় কত? শূন্য। এই আয় শূন্য অবস্থায় তখন তারা কি করবে? তারা ডেইলি যে ভোগ করবে আগের মতো 250 টাকা ভোগ করবে না, একেবারে বেঁচে থাকার জন্য ন্যূনতম ভোগ করবে, মনে করি এটা 100 টাকা। অর্থাৎ আগে যেখানে 250 টাকা সে ভোগ করত স্বাভাবিক অবস্থায়, আয় না থাকলে সে কিন্তু ওই স্বাভাবিক অবস্থার ভোগ করবে না, আয় জিরো, ন্যূনতম ভোগ করবে কত? 100 টাকা। এখন তোমরা প্রশ্ন করতে পারো এই 100 টাকা ভোগটা সে কিভাবে করবে? তার যদি পূর্বের সঞ্চয় থাকে সেখান থেকে ডেইলি সে 100 টাকা করে ভাঙবে, অর্থাৎ সঞ্চয় তার 100 টাকা কি হবে? মাইনাস হবে। এই জন্য আয় শূন্য অবস্থায় ভোগ যদি 100 টাকা হয়, আয় শূন্য অবস্থায় সঞ্চয় মাইনাস 100 টাকা। অর্থাৎ দেখো যে y=0 হলে সঞ্চয় কত হবে? -100। y0 হলে সঞ্চয় -100। কেন? আয় শূন্য অবস্থায় আমার ভোগ কত? 100 টাকা। তাহলে এই 100 টাকা ভোগ করছি, পূর্বের সঞ্চয় ভেঙে সঞ্চয় -100 হবে। এই ভোগ অপেক্ষকে এখানে 100 হলে এখানে -100, এখানে 500 হলে এখানে -500 হবে। আশা করি বুঝতে পেরেছ। যদি সঞ্চয় না থাকে তাহলে মানুষ কি করে? অন্যজনের কাছ থেকে ঋণ নেয়। অন্যজনের কাছ থেকে ঋণ নিয়ে সে কি করে? সে ভোগ করে। অন্যজনের কাছ থেকে ঋণ নিয়ে সে ভোগ করে। এই জন্য যে স্বল্পকালে তার ভোগ অপেক্ষকে সি, এই 100 জায়গায় আমরা একটা এ লিখি, বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা 0.80 কে বি দ্বারা প্রকাশ করে, সি a+by। অর্থাৎ স্বল্পকালে তার একটা কি আছে? স্বয়ংভূত ভোগ বলে এর অস্তিত্ব থাকে। এটা পূর্বের সঞ্চয় ভেঙে অথবা ঋণ করে সে ভোগ করবে। এখন মনে করো আমাদের এই লকডাউন যদি দীর্ঘদিন যদি থাকে, তাহলে কিন্তু এই স্বয়ংভূত ভোগের অস্তিত্ব আর থাকবে না। মানে y=0 হলে c= কত হবে? 0 হবে। কেন? তখন মনে করো সে দীর্ঘদিন যদি তার আয় শূন্য থাকে, সঞ্চয় তার নিঃশেষ হয়ে যাবে। প্রথম দিকে সে ঋণ পেল, পরে আর ঋণ পাবে না। ফলে আয় শূন্য, ভোগও তার কি হবে? শূন্য হবে। অর্থাৎ ভোগ অপেক্ষকটা হবে কত? by। মানে এ থাকবে না, by হবে, মানে y0, এই যে y0 by ও কত? 0। c= মানে কি? 0। অর্থাৎ সোজা কথা, ভোগ শূন্য মানে কি? দুর্ভিক্ষ। এই জন্য এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, এটা হচ্ছে দীর্ঘকালীন কি? ভোগ অপেক্ষক। অর্থাৎ দীর্ঘকালীন ভোগ অপেক্ষকে স্বয়ংভূত ভোগ মানে অটোনমাস কনজাম্পশন এর অস্তিত্ব থাকে না। একটু সুযোগ বুঝে তোমাদের সাথে ম্যাক্রো ইকোনমিক্সের কথা বলে ফেললাম, সামষ্টিক অর্থনীতির। কারণ সামষ্টিক অর্থনীতিতে তোমাদের একটা চ্যাপ্টার আছে কনজাম্পশন ফাংশন, ভোগ অপেক্ষক। এই চ্যাপ্টারের কথাটা বলে ফেললাম। এবং কনজাম্পশন ফাংশন আমার লেকচার আছে, প্লে লিস্টে লেকচারটা দেখবে। তবে ওইটার ভিডিও কোয়ালিটি খুব ভালো হবে না, কারণ প্রথম থেকে মোবাইল ফোন দিয়ে কী করেছিলাম? ভিডিও করেছিলাম। আরেকটা প্রশ্নের আনসার দিয়ে আজকের লেকচার শেষ করব। আমি তো ভোগ অপেক্ষক বের করছি c=100 + 0.80y। আমাকে বলেছে অর্থনীতির গুণকের মান বের করো। কি বলেছে আমাকে? অর্থনীতির গুণকের মান বের করো। ঠিক আছে, ভালো কথা। আমি কি লিখব? যে অর্থনৈতিক গুণক MPC গুণককে MPC বলে না, গুণককে বলে আলফা প্রতীক দ্বারা প্রকাশ করি, অথবা কে প্রতীক দ্বারা আমরা প্রকাশ করি। অর্থনৈতিক গুণক আলফা = 1/1 - b × 1 - t।
1/b ইন্টু 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি। আমার এই পুরা ইয়েতে দেখো তো কর অপেক্ষক দেয়া আছে কিনা। কর অপেক্ষক মানে কি কোনটা, এই যে টি ইকুয়াল টু ধরো 100 প্লাস 0.06y, এইভাবে কোনো সমীকরণ এখানে দেওয়া আছে কিনা। কোনো কর অপেক্ষক দেওয়া নাই। যেহেতু কোনো কর অপেক্ষক দেওয়া নাই, আমি লিখব যেহেতু কর অপেক্ষক দেওয়া নাই সেহেতু টি ইকুয়াল টু 0 ধরে। টি ইকুয়াল টু কত, 0 ধরে। যদি কর অপেক্ষক দেওয়া থাকতো তাহলে টি এর মান কত হতো, 0.06। টি এর মান, টি এর মান 0.06। যেহেতু কর অপেক্ষক দেওয়া নাই, লিখবে এখানে কর অপেক্ষক দেওয়া নাই, টি ইকুয়াল টু 0 ধরে। আলফা ইকুয়াল টু 1/1 মাইনাস বি 1 মাইনাস 0। ঠিক আছে, এরপরে কত লিখব, সুতরাং আলফা ইকুয়াল টু 1/1 থেকে 0 গেলে 1 আর বি গুণ দিলে বি, মাঝখানে মাইনাস 1 মাইনাস বি ডট ডট কয় নাম্বার, 1 নাম্বার, ডট ডট 1 নাম্বার। এইটা হচ্ছে আমার গুণকের মান 1/1 মাইনাস বি। এই গুণকের মানটা কার মানের উপর নির্ভরশীল, বি এর মানের উপর নির্ভরশীল। বিটা কি তোমরা মনে রাখবে, এই যে গুণকের মান বিটা হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা, যেটা ভোগ অপেক্ষকে থাকে, আর টিটা হচ্ছে কর হার। যেহেতু কর সমীকরণ নাই এই জন্য কর হার 0 ধরেছে। তাহলে এখন আমাকে বির মানটা জানতে হবে। বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এই সূত্রগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি। তো এখন আমাকে বির মান বার করতে হবে। বির মানটা কোথায় আছে, বির মানটা আছে ভোগ সমীকরণে। তো এটা 1 নাম্বার দিয়ে এখন লেখো, ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু 100 প্লাস 0.80y। সুতরাং বি ইকুয়াল টু মানে প্রান্তিক ভোগ প্রবণতা। এই ভোগ অপেক্ষককে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই সাপেক্ষে। এই কনজাম্পশন ফাংশন ভোগ অপেক্ষককে অন্তর্কলন করতে হবে কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে। এটা থাকে কত, 0.80। ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করলে পয়েন্ট কত, 80 হলো বি এর মান। এখন লেখো এই বি এর মান 1 নঙে বসিয়ে পাওয়া যায়। বি এর মান কোথায় বসিয়ে পাওয়া যায়, 1 নঙে বসিয়ে পাওয়া যায়। আলফা ইকুয়াল টু 1/1 মাইনাস বি সমান 1/1 মাইনাস 0.80, 1/0.20। বির মানটা তো 0.80 বসিয়ে দিলাম। 1 থেকে 0.80 বাদ দিলে 0.20। ঠিক আছে, 1 কে 0.20 দ্বারা ভাগ করলে কত, 5। অতএব এখানে গুণকের মান হচ্ছে 5। অতএব এখানে গুণকের মান হচ্ছে কত, 5। আমরা যদি 1 কে যদি ভাগ দেই 0.2 দ্বারা, রেজাল্ট কত হয়েছে, 5 হয়েছে। গুণকের মান 0.5। ছোট্ট একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, গুণকের মান বের করো। এরপরে প্রশ্ন দিতে পারে, বিনিয়োগ যদি 100 টাকা বৃদ্ধি পায় জাতীয় আয় কত বৃদ্ধি পাবে। আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে, বলেছে গুণকের মান বের করো। 3 নম্বর প্রশ্নটা কি, গুণকের মান বের করো। তারপর বলেছে বিনিয়োগ যদি 100 টাকা বৃদ্ধি পায় জাতীয় আয় কত বাড়বে। আমি গুণকের মান কত বের করেছি, 5 বের করেছি। এরপরে তুমি লিখবা যে আমরা জানি গুণক আলফা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল আই। ঠিক আছে, তো মনে রাখবা গুণকের মান বের করার অনেকগুলো সূত্র আছে। একটা সূত্র হচ্ছে আলফা ইকুয়াল টু 1/1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস টি। আরেকটা সূত্র হচ্ছে জাতীয়ের পরিবর্তন এবং বিনিয়োগের পরিবর্তনের অনুপাত হলো গুণক। এই জন্য আরেকটা সূত্র লিখলাম, গুণক ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল আই। যদি আমাকে বলতো সরকারি ব্যয় 100 টাকা বৃদ্ধি পেলে জাতীয় কত বৃদ্ধি পাবে, তাহলে গুণকের সূত্র লিখতাম আমি আলফা ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল জি। এই জন্য বলেছি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে হবে। সম্ভবত 1 নাম্বার বা 2 নাম্বার ক্লাসে এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমার গুণকের মানটা কত, গুণকের মানটা হচ্ছে 5। ঠিক আছে, ডেল ওয়াই
আর বিনিয়োগ কত টাকা বৃদ্ধি পেয়েছে? 100 টাকা। যেহেতু ডেল আই সমান কত? 100। প্রশ্ন কি বলেছে? বিনিয়োগ যদি 100 টাকা বৃদ্ধি পায়, ডেল আই মানে কি? বিনিয়োগের পরিবর্তন। এই পরিবর্তনটা বাড়াও বোঝায়, কমাও বোঝায়। আমার যেহেতু বলেছে বিনিয়োগ 100 টাকা বৃদ্ধি পেয়েছে, এর অর্থ হচ্ছে ডেল আই সমান কত? 100। ঠিক আছে, এখন আমি কি করব? আমার কাজ হচ্ছে ডেল ওয়াই এর মান বের করা। সুতরাং এইটা আর গুণন করে, এটা নিচে একটা ওয়াই আছে, এটা নিচে একটা 1 আছে। 1 আর ডেল ওয়াই গুণ দিলে ডেল ওয়াই সমান 5 আর 100 গুণ দিলে 500 টাকা। অতএব বিনিয়োগ 100 টাকা বৃদ্ধি পেলে জাতীয় আয় 500 টাকা বৃদ্ধি পায়। অতএব বিনিয়োগ 100 টাকা বৃদ্ধি পেলে জাতীয় আয় 500 টাকা কি হয়? বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় আয়ের 60টা ক্লাস দিয়েছে, আর দেওয়া লাগবে না, অনেক আলোচনা করেছি। দেখো, তোমাদের ফার্স্ট ইয়ারের গাণিতিক অর্থনীতিতে এ পর্যন্ত অনেকগুলো তোমরা প্লেলিস্টের অধ্যায়ে গেলে পাবে। প্রথমে সমীকরণের সমাধানের ক্লাস করবে, এরপর জ্যামিতির ক্লাস করবে, এরপর অন্তর্কলনের ক্লাস করবে, এরপরে তোমরা মার্কেট মডেলের ক্লাস করো, এরপর জাতীয় আয়ের কি করবা? ক্লাস করো। এরপরে ওই অপেক্ষকের ক্লাস দিয়েছি, লিমিটের ক্লাসটা কি করবা? করবে। ঠিক আছে, সব ক্লাস দেওয়া হয়েছে। অপটিমাইজেশনের ক্লাস দেওয়া হয়েছে, অপটিমাইজেশনের আরও কিছু ক্লাস কি করব? দেব। ঠিক আছে, সেটের ক্লাস এখনো দেই নাই, সেটের ক্লাসগুলো কি করব? দেব। আমরা লকডাউনের ভিতরে সবাই বাড়ির ভিতরে আছি, বাসার ভিতরে আছি, কিন্তু মনে রাখতে হবে পড়ালেখায় লকডাউন করলে কিন্তু চলবে না। আমি ইউটিউবে তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি যাতে বাসায় বসে তোমরা ক্লাসগুলো করে ফেলতে পারো। এই জন্য বারবার তোমাদেরকে সতর্ক করছি, বাসায় থাকো ঠিক আছে, কিন্তু পড়ালেখায় লকডাউন করলে চলবে না। ইউটিউবের ক্লাসটা দেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করো, নিজের প্রস্তুতি কি করো নাও। গণিতের জন্য আলাদা একটা খাতা তৈরি করো, পরিসংখ্যানের জন্য আলাদা একটা খাতা কি করো তৈরি করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে।